ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য গুজরাট ভ্রমণে আজকে আমরা এসে পৌঁছেছি কচ্ছ প্রদেশে। প্রায় ৪৫,৭৭৪ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত এই কচ্ছ অঞ্চল ভারতের যে কোনো রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জেলা। আর এই কচ্ছ প্রদেশেই রয়েছে পৃথিবী বিখ্যাত নুনের মরুভূমি দ্য রান অফ কচ্ছ। কচ্ছ অঞ্চলের মূল শহর হলো ভুজ। ২০০১ সালে ভূমিকম্পে বিধ্বস্ত এই ভুজ শহর সময়ের সাথে সাথে আবারও ঘুরে দাঁড়িয়েছে। আজ এই ভুজ থেকেই শুরু হবে আমাদের কচ্ছ ভ্রমণ। আপনারা যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলে দিই, আমরা আহমেদাবাদ থেকে শুরু করেছিলাম এই গুজরাট সফর। তারপর কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, সোমনাথ, গির ফরেস্ট, দ্বারকা ঘুরে এসে পৌঁছেছি ভুজে। আগের সমস্ত ভিডিও আমার গুজরাট সফর প্লে লিস্টে পেয়ে যাবেন। অনুরোধ করব ভিডিওগুলো অবশ্যই একবার দেখার জন্য। আজ ভুজ থেকেই শুরু করছি আজকের গল্প। ভুজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভোর 5:30টায় আমরা ভুজে এসে নেমেছি। আমরা গতকাল দ্বারকা থেকে বাসে চেপেছিলাম, আজকে সকাল 5:30টায় আমরা ভুজে এসে নেমেছি। সকাল নয়, এটা ভোর বললে ভালো হবে। ভুজের জুবেলি বাস স্ট্যান্ডে আমাদের বাস নামিয়েছিল, তারপর আমরা একটা অটো করে যে ভুজ বাস ডিপো রয়েছে সেখানে চলে এসেছিলাম। তো এখানে এসে আমরা একটা গেস্ট হাউসে নিয়েছি। ভোর রাত্রের অন্ধকারে হোটেল আর বুঝতে পারছিলাম না কোথায় কি। আমার পেছনে দেখা যাচ্ছে এই সাগর গেস্ট হাউস, রাস্তার একদম ধারে। তো এখানে আমরা একটা রুম নিয়েছি। রুমটা একদম বেসিক রুম, গেস্ট হাউসে যেরকম হয়। 1050 টাকা নিয়েছে, নন এসি রুম। তো আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা ভুজ সাইট সিন করবো, ভুজের সমস্ত জায়গা ঘুরে দেখবো, তার সাথে থাকবে মান্ডভি বিচ। তো সঙ্গে আজকে আমাদের সাথে হচ্ছে এই ব্ল্যাক অ্যাক্টিভা। এই সাগর গেস্ট হাউসের উল্টো দিকেই রয়েছে এই জলি রেন্টাল, এখান থেকেই আমরা স্কুটিটা রেন্ট নিয়েছি। এখানে অনেক ধরনের বাইকের অপশন দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে স্কুটি রেন্টাল হচ্ছে 700 টাকা পার ডে। এমনি নর্মাল একদিনের নিলে 800 টাকা। আর যেহেতু আমরা 3 দিনের জন্য নিয়েছি তার জন্য এটার ভাড়া পড়েছে পার ডে 700 টাকা আর 2000 টাকা ডিপোজিট। তো এখন আপনাদের সাথে নিয়ে বেরোবো ভুজ এক্সপ্লোর করতে। আগে বাহনকে খাবার খাওয়াতে হবে, পেট্রোল ভরছি আমরা। আমরা এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। এটা হচ্ছে ভুজের নতুন স্বামীনারায়ণ মন্দির। 2001 সালের ভূমিকম্পের পরে এটা তৈরি হয়েছে, সম্ভবত 2005-এর পর এটা তৈরি হয়েছে। একদম দেখুন শ্বেত পাথরের তৈরি। 5 একর জমির ওপর 100 কোটি টাকা ব্যয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। 2010 সালে এই মন্দিরটি দর্শনের জন্য খুলে দেওয়া হয়। সাদা আর গোল্ডের ছোঁয়ায় সম্পূর্ণ মন্দিরটি তৈরি হয়েছে। সাদা মার্বেল পাথরের উপরে খোদাই করা অসাধারণ সুন্দর সুন্দর কারুকার্য সারা মন্দির জুড়ে রয়েছে, যা দেখলে চোখ ফেরানো যায় না। স্বামীনারায়ণ মন্দিরের যে জিনিসটা একটু খারাপ লাগলো, যে এখানে এই যে ভেতর দিয়ে শুধুমাত্র পুরুষদের জন্য এন্ট্রি, আর এখান দিয়ে মহিলাদের দর্শন করতে হবে। মন্দিরের মূল দেবতাদের মধ্যে রয়েছে স্বামীনারায়ণ, রাধাকৃষ্ণ, মদনমোহন ও গোপীনাথ। মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর, সাদা মার্বেল পাথরের। আর মন্দিরের দেওয়ালের কারুকার্য এত সুন্দর খোদাই করা রয়েছে, দেখবার মতো। স্বামীনারায়ণ মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। 1টা থেকে 3টে বন্ধ থাকে, আবার 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। স্বামীনারায়ণ মন্দির দেখে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য কচ্ছ মিউজিয়াম। স্বামীনারায়ণ মন্দির থেকে 500 মিটার কম, 300-400 মিটার হবে
রয়েছে কচ্ছ মিউজিয়াম। তো কচ্ছ মিউজিয়াম বুধবার বন্ধ থাকে, তো আজকে বুধবার, তো কচ্ছ মিউজিয়াম এখন বন্ধ রয়েছে, তাই আমরা ভেতরে গিয়ে দেখতে পারলাম না। অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, আবার 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত এই কচ্ছ মিউজিয়াম খোলা থাকে। আমরা খেয়েছিলাম ফাফড়া জলেবি দোকানে। তো আজকে ভুজে আমরা লোকাল ঠেলা থেকে ব্রেকফাস্ট করব ফাফড়া জলেবি। এই যে এখানে ফাফড়া রেডি হচ্ছে, এটা বেসন দিয়ে তৈরি করা হয়। এই গরম গরম তেলে ফাফড়া ভাজা হচ্ছে, আর এদিকে জিলিপি ভাজা অলরেডি হয়ে গেছে। এখানে ফাফড়া জলেবি ওয়েট করে দেওয়া হয়, তো ওয়েট হচ্ছে 100 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। তো তার মধ্যে দুটো জিলিপি আর ফাফড়া। তো আমাদের হাতে চলে এসেছে গরম গরম জলেবি ফাফড়া, জেঠালালের ফেভারিট। ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য প্রাগমহল ও আয়নামহল। আমরা স্কুটি নিয়ে চলে এসেছি ভুজের বাজারে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য প্রাগমহল। প্রাগমহল আর আয়নামহল এই দুটো একই জায়গাতে রয়েছে। বিশাল কাঠের দরজা পেরিয়ে একটু এগোতেই এক ঝলক দেখে মনে হলো যেন কোনো বিদেশে এসে গেছি। সম্পূর্ণ ইউরোপিয়ান গঠনশৈলীতে তৈরি এই প্যালেসটির নাম হলো প্রাগমহল। রাও প্রাগমহলজির নাম অনুসারে এই মহলের নামকরণ করা হয়েছে। 1865 সালে এর নির্মাণ কার্য শুরু করা হয়। ইতালি থেকে কারিগর নিয়ে এসে এই মহলটি তৈরি করা হয়েছিল। 2001 সালের ভূমিকম্পে এই প্রাগমহলও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 70 টাকার এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম প্রাগমহলের ভেতরে। সিঁড়ি দিয়ে একতলায় উঠে আসার পর রয়েছে লম্বা বারান্দা, আর বারান্দা ঘেঁষে রয়েছে হলঘর। আর এই হলঘরটি কচ্ছের বিভিন্ন সময়ে রাজাদের নানা রকম ব্যবহৃত জিনিস দিয়ে সাজানো রয়েছে। একতলাতে ঘুরে সিঁড়ি দিয়ে আমরা চলে এলাম দোতলায়। দোতলাতে রয়েছে দুটো ঘর এবং সেখানেও আরো কিছু জিনিস রাখা রয়েছে। এছাড়া দোতলা থেকে দেখতে পাওয়া যায় এই ক্লক টাওয়ারটা। প্রাগমহলের বাইরে এসে দেখলাম একজন শিল্পী কচ্ছের যে লোকসঙ্গীত সেটা পরিবেশন করছে। ওনার আগ্রহে আমিও অপটু হাতে ওনাকে একটু সঙ্গ দিলাম। প্রাগমহলের পাশেই রয়েছে আয়নামহল, কিন্তু সেদিন বিশেষ কারণে আয়নামহল বন্ধ থাকায় আমরা সেটা দেখতে পাইনি। প্রাগমহল দেখে এখন আমরা চলে এসেছি শরৎবাগ প্যালেস। ভেতরে ঢুকে জানতে পারলাম প্যালেস আজকে বন্ধ রয়েছে। আমরা এখন চলে এসেছিলাম শরৎ প্যালেস, শরৎবাগ প্যালেস। তো হ্যাঁ, না না ওটা দে, হ্যাঁ। তো আজকে যেহেতু মহাশিবরাত্রি, তার জন্য এটাও বন্ধ রয়েছে। যেমন ওখানে আয়নামহল বন্ধ ছিল, তো এটাও বন্ধ রয়েছে। কচ্ছের রাজাদের মূল রেসিডেন্স ছিল এই শরৎবাগ প্যালেস, তাই এটা রাজবাটিকা নামেও পরিচিত। 1991 সালে কচ্ছের শেষ রাজা মদন সিং এর মৃত্যুর পর এই প্যালেসটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। প্রচন্ড গরমে মানে আর পারা যাচ্ছে না, একটু আখের রস খেয়ে নিচ্ছি। এখানে জানিয়ে রাখি, গুজরাটের অন্যান্য জায়গার তুলনায় কচ্ছের তাপমাত্রা কিন্তু একটু বেশি। তো আমরা এখন চলে এসেছি ছত্রাদি। আপাত দৃষ্টিতে এটি একটি ধ্বংসস্তূপের মতো লাগলেও এটা আসলে রাজা এবং রাজ পরিবারের সমাধিক্ষেত্র। 2001 সালের ভূমিকম্পে এই জায়গাটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আর সেইভাবেই জায়গাটা রক্ষণাবেক্ষণ করা হয়নি।
এখনো যে সমস্ত সৌধগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোর আর্কিটেকচার, পাথরের উপর খোদাই করা সূক্ষ্ম কারুকার্য সত্যি দেখবার মতো। এর মাথার উপরে ভীষণ সুন্দর কালারিং ডিজাইন করা রয়েছে, তো সেটা নষ্ট হয়ে গেছে, তাই তো বোঝাই যাচ্ছে এগুলো মেনটেন করা হয়নি, তাই না হলে কিন্তু এই প্রত্যেকটা মনুমেন্টস এর মানে আর্কিটেকচার কিন্তু খুব সুন্দর। এই জায়গাটার আরো একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু খুব পপুলার একটা হিন্দি সিনেমার শুটিং হয়েছিল। কি বুঝতে পারলেন কোন সিনেমার কথা বলছি? অজয় দেবগন, ঐশ্বর্য রায় এবং সালমান খানের পপুলার সিনেমা হাম দিল দে চুকে সনমের কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছিল। ক্লিপগুলো স্ক্রিনে আসছে, দেখুন তো জায়গাটা বুঝতে পারছেন কিনা। ধ্বংসাবশেষের মধ্যে বেশ কিছু ছাত্রী দেখলাম একদম নতুন অবস্থায় রয়েছে, বোঝাই যাচ্ছে এগুলো অনেক পরে নির্মাণ করা হয়েছে। এখানে যতগুলো ছাত্রী আছে তার মধ্যে এইখানে যে জিনিসগুলো রয়েছে আমার পেছনে এটা এবং এইদিকে, এগুলো মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে এবং খুব সুন্দর। ভুজ ঘুরতে আসলে অনেকেই কিন্তু এই জায়গাটা আসেন না, কারণ এটা একটা ভগ্নস্তূপের মতনই হয়ে পড়ে আছে, কিন্তু আমি বলবো ভুজ আসলে এই ছাদটা দিয়ে একবার ঘুরে যাবেন, আশা করি নিরাশ হবেন না। এছাড়া ভুজে আপনারা দেখে নিতে পারেন স্মৃতিবান আর্থকোয়েক মিউজিয়াম। 2001 সালের ভূমিকম্পে নিহত মানুষদের স্মৃতির উদ্দেশ্যে এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। আর দেখে নিতে পারেন ভুজের হাইয়েস্ট পয়েন্ট ভুজিয়া ডুঙ্গার। আমরা কিন্তু এই জায়গাগুলোকে বাদ দিয়ে রওনা দিলাম ভুজ থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত মান্ডভির উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম, মাশরুম মশালা সাথে তন্দুরি রুটি। এখানে একটা কথা বলে রাখি, গুজরাটের সমস্ত জায়গাতেই ভেজ খাবারের প্রাধান্যই বেশি, ননভেজ রেস্টুরেন্টের সংখ্যা অনেক কম রয়েছে, আর যেগুলো রয়েছে সেগুলো একটি বিশেষ কমিউনিটি দ্বারাই পরিচালিত। আমরা পৌঁছে গেলাম মান্ডভি, ভুজের একদম পশ্চিমে অবস্থিত এই মান্ডভি শহর। মান্ডভিতে প্রথমেই আমরা যাব বিজয় বিলাস প্যালেস। সেটাই হচ্ছে প্রথম। এই বিজয় বিলাস প্যালেসের একটা পোর্শন হচ্ছে হেরিটেজ রিসর্ট এই দিকটা, আর প্যালেসটা হচ্ছে এই দিকে। তো আমরা যাচ্ছি প্যালেসের দিকে, আর এই দিকটা হচ্ছে রিসর্টের প্রপার্টি। যদি কেউ থাকতে চায় তো এখানে এসে বুকিং করে থাকতে পারে। আমরা এখন চলে এসেছি ভুজ থেকে প্রায় 60-65 কিলোমিটার দূরে মান্ডভিতে। আর মান্ডভিতে এসে প্রথমেই আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে বিজয় বিলাস প্যালেস। তো প্যালেসের এন্ট্রি টিকিট রয়েছে। এন্ট্রি টিকিট হচ্ছে অ্যাডাল্ট 11 বছরের ওপরে 70 টাকা, আর 11 বছরের নিচে 6 থেকে 11 বছর পর্যন্ত হচ্ছে 30 টাকা। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম প্যালেস গ্রাউন্ডে। প্যালেসের ভেতরে এরকম ব্যাটারি কার রয়েছে, তো যেগুলো পুরো গার্ডেনটাকে ঘুরিয়ে প্যালেসের সামনে ড্রপ করে দেবে। 50 টাকা পার পার্সন টিকিট। আর এমনি যদি হেঁটে যান শুধু প্যালেসটা 100-150 মিটার মতন হাঁটা, একটুখানি হেঁটেই আমরা চলে এসেছি প্যালেসের সামনে। এই হচ্ছে বিজয় বিলাস প্যালেস। কচ্ছের রাজা মহারাও তৃতীয় খেঙ্গেজি 450 একর জমির ওপর 1920 সালে এই প্যালেসটির নির্মাণ কার্য শুরু করেছিলেন, যেটা সম্পন্ন হয়েছিল 1929 সালে। তৃতীয় খেঙ্গেজির পুত্র বিজয় রাজাজির নাম অনুসারে এই প্যালেসের নামকরণ করা হয় বিজয় বিলাস প্যালেস। রেড স্যান্ডস্টোন দিয়ে ইন্দো ইউরোপিয়ান গঠনশৈলীতে এই প্যালেসটি নির্মাণ করা হয়েছে। এটি মূলত ছিল মহারাজের গ্রীষ্মকালীন আবাস। এই প্যালেসের একটা অংশ এখনো কচ্ছের রাজপরিবারের অধীনে রয়েছে, যা বর্তমানেও রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাস হিসাবে ব্যবহার করা হয়। প্যালেসের একতলাতে রয়েছে একটি সংগ্রহশালা। রাজা মহারাজাদের ব্যবহৃত জিনিস দিয়ে এই সংগ্রহশালাটা সাজানো রয়েছে।
সিঁড়ি দিয়ে ওপরে উঠলে যে ছাদটি রয়েছে সেটা টুরিস্টদের জন্য খোলা রয়েছে। তো একদম ঘোরানো ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা চলে এলাম প্যালেসের ওপরে। আর এই ছাদেই বলিউড মুভি হাম দিল দে চুকে সনমের কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। এই বিজয় বিলাস প্যালেস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। বিজয় বিলাস প্যালেস দেখে এবার আমরা যাব মান্ডভি বিচে। এখান থেকে ওই 2.5-3 কিলোমিটার ডিস্টেন্স হবে। আমরা পৌঁছে গেলাম মান্ডভি বিচে। তো বিজয় বিলাস প্যালেস থেকে লোকেশনে যেটা দেখাচ্ছিল মানে গুগল ম্যাপে 4-4.5 কিলোমিটার যেটা বললাম, সেটা কিন্তু প্রাইভেট একটা বিচ, মানে মান্ডভি বিচেরই পার্ট কিন্তু প্রাইভেট। তো সেখানে ঢোকার জন্য পার হেড 200 টাকা করে দিতে হবে। আর যেটা পাবলিক মান্ডভি বিচ রয়েছে সেটার জন্য গুগলে সার্চ করতে হবে উইন্ড মিল মান্ডভি বিচ। তাহলে এখন যে বিচটায় আমরা এসে পৌঁছেছি সেখানে আপনারা এসে পৌঁছে যাবেন। আর বেশ জমজমাট এই বিচটা, প্রচুর দেখছি স্টল রয়েছে। আমরা তো স্কুটি নিয়ে সমস্ত সাইট সিন করছি। তো ভুজে লোকাল সাইট সিন করার জন্য আপনারা অটো নিতে পারেন, আর এই মান্ডভি বিচ আসার জন্য অটো নিতে পারেন। তো ভুজে লোকাল সাইট সিন করতে গেলে অটো ভাড়া 1000 টাকার মতন পড়বে। মান্ডভি বিচ আসলে বা বিজয় বিলাস প্যালেস আসলে সেক্ষেত্রে ভাড়াটা 1200 থেকে 1400 টাকার মধ্যে হবে অটো ভাড়া। পৌঁছেই আগে বিচের ধারে স্টলে বসে একটু গরম চায়ে চুমুক দিলাম। চাটা কিন্তু ভালো বানিয়ে। এবার আসি মান্ডভি বিচের কথায়। ভুজ শহরের একদম পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত এই মান্ডভি বিচ। প্রথম ঝলক দেখে এটাই মনে হলো আমাদের অতি পরিচিত দীঘা বা পুরী বিচের সঙ্গে এই বিচের সেরকম কোনো পার্থক্য নেই। এখানেও নজরে পড়ল বিচের সেই চিরাচরিত দৃশ্য, পরিবারের সাথে দর দাম করে ঘোড়া বা উটের পিঠে চেপে পড়া। আর এদিকে এটিভি বাইকও রয়েছে বিচে ঘোরার জন্য। আর এই যে এইগুলো রয়েছে সেই জলে রোল করে সেই জিনিসগুলো রয়েছে। পশ্চিমে অবস্থিত হওয়ার জন্য মান্ডভি বিচ থেকে সূর্যাস্তটা খুব সুন্দর দেখা যায়। মান্ডভি থেকে আমরা এখন ফিরে যাচ্ছি ভুজের পথে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আমরা ভুজ থেকে রওনা দেব দ্য রান অফ কচ্ছ, যার জন্য আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই রান অফ কচ্ছ দেখার স্বপ্ন আমার অনেক দিন ধরেই মনের মধ্যে রয়েছে। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।